শুধু ভালো বীজ হলেই হয় না, বীজটাকে সুন্দরভাবে জার্মিনেট করতে হবে। তারপর সেই জার্মিনেট চারাগুলোকে রোগমুক্তভাবে তৈরি করতে হবে। আর এই কাজগুলোর মধ্যে যদি কোনো জীবাণু বা থার্ড পার্টি এসে ঢুকে যায়, তাহলে সেই ভোগান্তি কিন্তু চলতে থাকবে জেনারেশনের পর জেনারেশন। কারণ ওখান থেকে যদি আমি বীজ রাখতে যাই, ওই জীবাণুটা ওই বীজের মধ্যেও সংক্রমিত হবে। তো এ কারণেই আমরা যেই স্টেপগুলো নেই যাতে একটা স্বাস্থ্যবান চারা তৈরি হয়, সেগুলো আপনাদেরকে এখন একটু এক এক করে দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম। আমাদের 2025 এর মিশন শুরু হয়ে গেল। তো আমাদের এই মিশন কিন্তু শুরু হয় খুব ভালো মানের বীজ সংগ্রহ দিয়ে শুরু করে। গত বছরের যখন চারা শেষ হয় তখন থেকে প্ল্যান করতে থাকি নেক্সট ইয়ারে কি দিব, এবং তার আগের বছরে চাষ করার সময় যেই রেজাল্টগুলো পেলাম যে এই ফলটা ভালো বা এই জাতটা ভালো, সেইগুলো আবার করে কি পরবর্তী বছরে করব। কিছু ডিসিশন নেই যে এগুলো আর করব না, সেগুলো আর রাখি না। তো ওভাবে আমরা বীজ সংগ্রহ করে আমাদের এরকম বীজ ভান্ডারে জমা করতে থাকি। একে একে ধীরে ধীরে এরকম জমতেই থাকে। বীজ গেল, তো এই বীজের পরে আসবে হচ্ছে ওটাকে জার্মিনেট করার জন্য যে জিনিস লাগবে। তো প্রথমেই লাগবে হচ্ছে বীজকে শোধন করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড, এবং বীজ গজানোর জন্য ব্যবহার করি সেটা হচ্ছে বৃষ্টির পানি। এটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফিল্টার করে তারপরে এখানে জমাই। ট্যাপের সাপ্লাই পানিতে সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ব্লিচ থাকে, সে তুলনায় বৃষ্টির পানি অনেকটাই নিরাপদ। এই জন্য আমরা মোটামুটিভাবে 5 লিটারের মতো পানি রেডি করে রেখে দেই, এটাই পুরো সিজনটাই চলে যায়। বীজগুলো আমরা জার্মিনেশনের জন্য আমরা ব্যবহার করি খুব ভালো মানের কিচেন টাওয়েল, যেটা সহজেই গলে যায় না পানিতে। এই ধরনের কিচেন টাওয়েলগুলো, এগুলো দিয়ে এরপর আমরা এই কিচেন টাওয়েলে রেখে তারপরে যে কন্টেনারগুলোতে দেই, এই যে যেগুলো আমাদের খাবারের কন্টেনার থাকে, এই কন্টেনারগুলো ফুড গ্রেড, তো এই জন্য এটা নিশ্চয়তা থাকে যে এখানে কোনো ক্ষতি হবে না, এবং ট্রান্সপারেন্ট থাকে, দেখতে পারি যে বীজগুলো এখান থেকে গজিয়ে উঠলো কিনা। তো এটাও যদি পুরানা থাকে আগের বছরের, এটাও কিন্তু খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। কন্টেনারে যখন বীজটা জার্মিনেট হয়ে গেল, এরপরে ওকে ট্রান্সফার করতে হবে সিড ট্রেতে। তো সিড ট্রে গুলো এই যে এরকম আমাদের প্রোপাগেটর আছে, যেহেতু ইনডোরে করতে হবে, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের প্রোপাগেটর আছে। এই যে এখানে 40 সেলের প্রোপাগেটর। গত বছর যেগুলো ব্যবহার করি অনেক সময় সেগুলো পরিষ্কার করে রাখা হয় না, তো সেটা যদি গার্ডেনে থেকে যায় অথবা গ্রিন হাউসে থেকে যায়, সেটা নিয়ে এসে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। ইভেন এই যে ছোট ছোট পটগুলো থাকে, এগুলোও কিন্তু খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, নিখুঁত করতে হবে, কারণ এখান থেকেই জীবাণু সব চারিদিকে ছড়িয়ে যাবে। এই যে যেমন ময়লা আছে, এগুলো কিন্তু এই যে দেখুন আমি এখন কিভাবে পরিষ্কার করি। এই জিনিসগুলো করার পরে ওইটাকে ভালোভাবে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে আবার জীবাণুমুক্ত করি। এগুলো পুনর্ব্যবহারের সময় আমরা যত ভালো ইনগ্রেডিয়েন্ট অথবা বীজ কিংবা কম্পোস্ট ব্যবহার করি না কেন, এর ভিতরে যেসব রোগ জীবাণু ফাঙ্গাস লুকায়িত থাকে সেগুলো কিন্তু এর মধ্যে ধীরে ধীরে ছড়িয়ে যাবে, চারা গাছটাকে নষ্ট করে দিবে। ইভেন পোকামাকড়ের ডিম এবং লার্ভা যেরকম থাকে, এগুলোও কিন্তু ওর শিকড় টিকড় কেটে দিবে, নষ্ট হয়ে যাবে, পুরোটা সংক্রমিত হয়ে যাবে। এই জন্য এই পরিষ্কার যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। পরিষ্কার করার সময় প্রত্যেকটা কোনায়, ইঞ্চি, সাইডে, এই যে খাঁজে খাঁজে যেখানে যেখানে ময়লা থাকবে বা থাকার সম্ভাবনা থাকবে, সব কিন্তু পরিষ্কার করে রাখতে হবে। কারণ সামান্য একটু ফাঙ্গাস বা ছত্রাকের স্পোর যদি থাকে, সেটাই কিন্তু পুরোটাই ছড়িয়ে যাবে। গার্ডেনিং সিজনের শেষেই যদি এই কাজগুলো করে রাখা যায়, তাহলে কিন্তু কাজ অনেক সহজ হয়। বলে না যে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। তো ও সময় আমরা সময়ভাবে করে রাখতে পারি নাই, কিন্তু এখন অনেক কষ্ট হচ্ছে এগুলো তুলতে। সিজনের শেষে করলে কিন্তু এই ময়লাগুলো খুব দ্রুত উঠে আসে। বাগানে ব্যবহৃত প্রত্যেকটি জিনিসের লেবেল বা নামকরণ থাকা জরুরি, কারণ কোনোভাবেই এটা উল্টাপাল্টা হয়ে গেলে তখন কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। ছত্রাকজনিত কারণে বিভিন্ন গাছের কিন্তু ঢলে পড়া রোগ হয়, যেগুলোকে আমরা ফিউজেরিয়াম উইল্ট বা ব্যাকটেরিয়াল উইল্ট বলি। তো এসব করার জন্য কিন্তু এই প্রসেসগুলো খুবই জরুরি এবং জীবাণুমুক্ত করতে হবে। আর হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু এই ধরনের ছত্রাক সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। এ কারণে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আমরা অনেক সময় বেগুন গাছ করি, হঠাৎ মানে স্বাস্থ্য সবল সুস্থ গাছ, ফলবতী গাছ হঠাৎ করে ঢলে পড়ে যায়, তখন খুব কষ্ট লাগে যে কেন এমনটা হলো। তো সেগুলোর মেইন কারণ কিন্তু এই
পটবাহিত বা মাটিবাহিত রোগের জন্য। তো এই কারণে হাইড্রোজেন পারঅক্সাইড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যখন এই স্প্রে করবেন তখন খেয়াল করতে হবে প্রত্যেকটা অংশে ভাজে ভাজে খাজে খাজে কোনো অংশে যেন বাদ না পড়ে। ছত্রাকের স্পোর বা ডিম যদি কোনো অংশে সামান্য একটু থেকে যায়, ওটাই কিন্তু খুব দ্রুত আবার চারিদিকে ছড়িয়ে যাবে। স্প্রে করা শেষ হওয়ার পর এভাবেই রেখে দিতে হবে যাতে ধীরে ধীরে পানিগুলো শুকিয়ে যায় এবং ওই সময়ের মধ্যে সমস্ত জার্মস এবং ফাঙ্গাসগুলো যাতে ধ্বংস হয়। গার্ডেনিংয়ে হাইড্রোজেন পারঅক্সাইড একটা আশীর্বাদ স্বরূপ। পরবর্তীতে এটার উপরে একটা সম্পূর্ণ ভিডিও আমার করার ইচ্ছা আছে। আশা করছি কিছুদিনের মধ্যেই ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করতে পারবো। গ্রো মিডিয়াম যেটা ব্যবহার করব, যেটা বলে মাটি। তো মাটির জন্য আমরা সাধারণত ভরসা করি একেবারে নতুন সিড অ্যান্ড কাটিং কম্পোস্ট। এটা বাজার থেকে কিনে নিয়ে আসি। এটা কিনে নিলে হয় কি, অনেক ধরনের ঝামেলা কমে যায়। বিভিন্ন মাটিবাহিত রোগের কারণে যদি আমি নিজে তৈরি করতে যাই, ওটা টাইম যায় বেশি, সময় লাগে এবং নিশ্চয়তা থাকে না ওটার মধ্যে জীবাণুমুক্ত সম্পূর্ণ হলো কি না। এই সব টেনশন, নিজের হেডেক থেকে সরে যাওয়ার জন্য আমরা অল্প পয়সায় 1-2 ব্যাগ কিনে আনলেই কিন্তু হয়ে যায়। এরকম 20-35 লিটারের 1-2টা ব্যাগ হলেই যথেষ্ট, কারণ সিড কম্পোস্ট খুব বেশি প্রয়োজন পড়ে না এরকম সেলগুলো ভর্তি করে দেওয়ার জন্য। তাই গেল। আর যদি কেউ ধরেন যে তৈরি করতে চান গার্ডেন সয়েল দিয়ে, সেটা আমরা আলাদা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আমরা তৈরি করি। সিড কাটিং করার জন্য আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করি নিম খৈল দিয়ে, নিম কেক বা খৈল পাউডার, এই যে এখানে এগুলো মিশিয়ে দিয়ে তৈরি করি। তো এটাও রেখে দিছি পাশে, যদি অনেক সময় হঠাৎ করে আমাদের মাটি কম পড়ে যায় তখন এই নিজেরা একটু তৈরি করে নিই। আর যখন আমরা এটা এই প্রোপাগেটরে এগুলো ট্রান্সফার করে দিব, এটাকে হিট কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করি এই সিডলিং হিট ম্যাট। কারণ এই সময় কিন্তু প্রচণ্ড ঠান্ডা, চারা গজাবে না। এক একটা বীজের জার্মিনেটিং টেম্পারেচার কিন্তু আলাদা আলাদা থাকে। তো এটা তৈরি করার জন্য আমাদেরকে একটা কন্ট্রোল টেম্পারেচারের মধ্যে রাখতে হবে। এই সিড ম্যাটগুলো আমরা সেইভাবে ব্যবহার করি। এটার আবার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আছে হচ্ছে থার্মোস্ট্যাট, যে হয়তো আমাদের লাগবে 24 ডিগ্রি, সেটা সেট আপ করে দিয়ে রাখি, তাহলে আর নিশ্চিত থাকি যে এই চারাগুলো একেবারে নিয়ন্ত্রিত তাপমাত্রার মধ্যেই থাকবে। এছাড়া আরও একটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হলো আমাদের নর্মাল যে এই যে হিটিং কম্বল থাকে, হিটিং ব্ল্যাঙ্কেট, এগুলোও কিন্তু ব্যবহার করে থাকি। কারণ অনেক যখন চারা হয় তখন ওই সিড ম্যাট দিয়ে যখন না কুলায় তখন এটাও ব্যবহার করা যায়। এই ধরনের প্রোপাগেটরও দেয়া যায়, আবার চাইলে এরকম বায়োডিগ্রেডেবল এরকম সিড সেলও দেয়া যায়। এগুলো দিয়ে এগুলো আবার ট্রেতে করে বসিয়ে দিতে হয়, যে যেটা পছন্দ করেন সেটা। কারণ এগুলো হলো বছরের পর বছর ব্যবহার করা যায়। এটাও একদিক দিয়ে আমার কাছে পরিবেশ বান্ধব মনে হয়। আর এটাতে একবারে ইউজ করলেই শেষ, এটা সহ মাটিতে লাগিয়ে দিতে হয়, এটা ভেদ করে শিকড় বের হয়ে যেতে পারে, এটাও চলে। তো এগুলোও আছে আমাদের সংগ্রহে, যখন যেটা দরকার আমরা সেটা ব্যবহার করি। আর তারপর হলো আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেবেল। প্রত্যেকটা চারা, কারণ এখানে বিভিন্ন ধরনের চারা আমরা ব্যবহার করব, তো সেখানে লেবেলিংটা খুবই জরুরি। লেবেলিং না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, কোনটা কি দিলাম। একই ধরো দেখা যাচ্ছে যে চারা, বেগুনের চারা একই রকম তো দেখতে, ছোট যখন 2 পাতা 3 পাতা বা বেগুন, তখন কিন্তু এই লেবেলিং ছাড়া কিন্তু ওটা আইডেন্টিফাই করা সম্ভব না। তো লেবেলিংটা মাস্ট, এটা থাকতে হবে। আর বিভিন্ন কাজের সময় যেহেতু গার্ডেনিং এর কাজ, গ্লাভস লাগবে, গ্লাভসও সংগ্রহ করে রেখে দেই। নিখুঁতভাবে গুনে গুনে বীজ ডিসপেন্স করার জন্য আমরা ব্যবহার করি সিড ডিসপেন্সার। এখানে এই বিভিন্ন সাইজের বীজের জন্য ফুটা করা আছে, যেটাতে এই যে দেখুন বিভিন্ন, এই বড় বীজের জন্য, ছোট বীজ, বিভিন্ন সাইজের বীজ এটা। তো এর মধ্যে যখন আমরা এরকম বীজ নিব, নিয়ে এই সাইজের ফুটা অনুযায়ী এই গেট আসবে, তখন এখান থেকে আমরা একটা একটা করে বীজ আমরা চাইলে এই আমাকে দিলে এই যে একটা বীজ আসলো। এছাড়াও আমাদের সংগ্রহে আছে ম্যাজিক সিডার, এখান দিয়েও আমরা বীজ আলাদা আলাদা ভাবে দিতে পারবো। এখানে এই যে এখানে গেট আছে, গেটের মধ্যে দিয়ে একটা করে বীজ আসবে। এই বীজ থেকে যেই অঙ্কুরোদ্গম হবে সাথে সাথেই কিন্তু লাইট দিতে হবে। আমরা তো গ্রিন হাউসে যদি রেখে দেই হিট ম্যাটের উপর দিয়ে, তখন ন্যাচারালি দিনের বেলা যে আলোটা পায় ওটাই কিন্তু যথেষ্ট হয়। আমরা গ্রো লাইট হিসেবে এই ভিডিও লাইটটাও ইউজ করি মাঝে মাঝে, যে কন্টেনারে রেখে দেই বা প্রোপাগেটরের উপরে ডাইরেক্ট এটা দিয়ে দেই। ইউকের আবহাওয়ায় এমন হয় যে কন্টিনিউয়াস কয়েকদিন ধরে সূর্য থাকে না, তখন আমাদের লাইটটা কিন্তু খুবই জরুরি। বীজের অঙ্কুরোদ্গম হওয়ার সাথে সাথেই যদি আলো না পায় তখন লেগি চারা হয়ে যায়, যেটাকে হ্যান্ডেল করা খুবই কঠিন। এজন্য লাইটটা জরুরি।
এখন লাইট লাগুক বা না লাগুক আমরা সবসময় রেডি রাখি, কারণ সময় খুবই অল্প, এর মধ্যে কোনো রিস্ক নেওয়া যাবে না। তো এইভাবে আমরা শুরু করি প্রত্যেক বছর। এবার 2025 এর গার্ডেনিং এর কি কি প্রিপারেশন আপনারা দেখলেন। তো আপনাদের কেমন প্রস্তুতি, যদি সম্ভব হয় কমেন্টে জানাতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব উত্তর দিতে। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।